নমস্কার বন্ধুরা, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেখানে আমরা দ্বাদশ ঘরে কেতু অবস্থান করলে সেখানে আমরা কী ধরনের অবস্থার মধ্যে আমরা পড়তে পারি সেই সম্পর্কে আমরা আলোচনা করব। দ্বাদশে কেতু, তো আমরা একটা চার্ট নিয়েছি, যেখানে আমরা মেষকে যদি আমরা লগ্ন হিসাবে ধরি, তো সেক্ষেত্রে আমাদের আলোচনার সুবিধা হবে। তো তার মানে দ্বাদশে কেতু, তার মানে ঠিক মীন রাশিতে এখানে কিন্তু কেতুকে আমরা এখানে অবস্থান করতে দেখব। তো তাহলে এই ধরনের একটা অবস্থা যদি কারো চার্টে থাকে জন্মকুণ্ডলিতে, তাহলে তাকে কী ধরনের সমস্যা ফেস করতে হতে পারে বা কী ধরনের অনুকূল অবস্থা তৈরি হতে পারে, কোন কোন ক্ষেত্রে সমস্যা আসবে, কোন কোন ক্ষেত্রে সে একটা পজিটিভিটি পাবে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা একটু কারকতাগুলোকে জেনে নিই। যে কেতু গ্রহ, সেই কেতু গ্রহের ক্ষেত্রে আমরা কি জানি না, রাহু যেখানে আত্মপ্রকাশে মুখর, কেতু সেখানে কিন্তু আত্মগোপনে নীরব। অনুভূতি যেখানে তরঙ্গ শূন্য হয়ে জ্ঞানে পরিণত হয়েছে, কেতু সেই সংযোগস্থলে বাস করছেন বা বসে আছেন। তাহলে অনুভূতির বৈচিত্র্য নেই বলেই কেতুর কিন্তু বাইরে একটা জড়ত্ব ভাব, কিন্তু ভেতরে কিন্তু অনুভূতির চাবিকাঠি আছে। সমুদ্রের যে ঢেউ, সেগুলো কিন্তু বাইরের যে ঢেউটি, সেটি কিন্তু রাহুর যে প্রকাশ হিসেবে আমরা ধরে নিই, আর তার ভেতরের যে একটা স্রোত বয়ে যায়, তো সেটি কিন্তু কেতুর অবস্থা বলে আমরা ধরে নিই। এটা এক্সাম্পল হিসেবে বোঝার সুবিধার জন্য এই ধরনের একটা এক্সাম্পল আমরা দিয়ে থাকি। তো বাস্তবিক অর্থে পরিপূর্ণ মুক্তি কিন্তু আছে একমাত্র বৃহস্পতির মধ্যে। তাহলে ঘটনা হচ্ছে কি, এখানে তিনটি গ্রহ খুবই গুরুত্বপূর্ণ। সেটা এক নম্বর হচ্ছে কি যে কেতু, দু নম্বর হচ্ছে কি যে সেখানে শনি, আর তিন নম্বর হচ্ছে গিয়ে বৃহস্পতি। কারণ আমরা জানি যে পাশ্চাত্যে বৃহস্পতিকে আধ্যাত্মিক কারক হিসেবে ধরা হয়, আর আমাদের প্রাচ্যের ক্ষেত্রে কেতু এবং শনি এই দুটিকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট হিসেবে ধরা হয় আধ্যাত্মিকতার ক্ষেত্রে। তো তিনটে গ্রহকে আমরা এখানে দেখিয়েছি, এবং আস্তে আস্তে এদের কারকতাগুলো একটু একটু করে আমরা জেনে নেব এই দ্বাদশ ভাব সাপেক্ষে। দ্বাদশ ভাব তো আমরা জানি যে এখানে একটা মোক্ষের ঘর, একটা ব্যয়ের ঘর, ক্ষতির ঘর, এগুলো আমরা জানি, শয্যা সুখের ঘর। তো এখানে এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে দ্বাদশ ভাব সম্পর্কিত ক্ষেত্রে। দ্বাদশ ভাবের কারকতা এবং দ্বাদশ ভাবের অধিপতি এখানে খুবই গুরুত্বপূর্ণ। দ্বাদশ ভাবের অধিপতি কে এবং সে কী অবস্থায় আছে, তার সঙ্গে কেতুর কী ধরনের সম্পর্ক এই জন্মকুণ্ডলিতে তৈরি হয়েছে, সেটি কিন্তু কেতু অ্যাকচুয়ালি কোন দিকে নিয়ে যাবে তার কথা আমাদের কিন্তু বলবে। তো এখন আমরা চলে আসবো শনির একটু কারকতাতে চলে আসবো, যে যার আকার নেই। শর্টকাটে আমরা একটু জেনে নেব শনি, যার আকার নেই, শনির কাছে তার কোনো অস্তিত্ব নেই। শনি কিন্তু এই ধরনের একটা কারকতা দিয়ে থাকে। স্থূল জড় যে অবয়ব, স্থূল জড় অবয়ব বিশিষ্ট ব্যক্তি তার কাছে পরম সত্য। ওর পেছনেও যে কিছু একটা আছে, চেতনা বা চৈতন্য আছে। আমাদের শরীরের ভেতরের যে চৈতন্য বা চেতনা, সেটাই তো মুখ্য। শরীর তো একদিন নষ্ট হয়ে যাবে, মৃত্যুর মুখোমুখি তাকে হতে হবে, আর এই চৈতন্যের কোনো শেষ নেই। কিন্তু শনির কাছে কিন্তু এই যে স্থূল জড় অবয়ব যেটি, সেটি তার কাছে খুবই বেশি গুরুত্ব পায় এবং পরম সত্য বলে মেনে নেয় শনি। স্থূল অবয়বই তার কাছে সত্য, তাই শনি কিন্তু দুঃখবাদী। যখনই কোনো একজন ব্যক্তি, যখন সে ব্যক্তি আর বস্তু এই দুটিকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে, আমাদের জাগতিক জগতে সেরকমই ঘটে যে আমাদের এই ব্যক্তি আর বস্তু এর মধ্যে আমরা ঘুরপাক খেতে থাকি। কারণ ব্যক্তি আর বস্তু তো ক্ষণস্থায়ী, এগুলো রূপ পরিবর্তন হয়, বদলে যায় মানুষ, সম্পদ একজনের হাত থেকে আরেকজনের হাতে চলে যায়। অতএব আমরা ওই ব্যক্তি আর বস্তুকে সামনে রেখে আমরা বেঁচে থাকার একটা চেষ্টা করি জাগতিক জগতে, সেই জন্যই এত দুঃখ। তো শনি এই জাগতিক যে স্থূল অবস্থা, সেই স্থূল অবস্থাকেই সত্য মেনে নেয়। তার পেছনে যে একটা চৈতন্য অবস্থা আছে, সেটাই মেন। বাইরের যে শরীর, যে স্থূল শরীর, তার ভেতরে যে একটা চৈতন্যময়ী একটা অবস্থা আছে, যেটা আসল সত্য এবং সেটার কোনো অবিনশ্বর, তার কোনো শেষ নেই, এটাকে অস্বীকার করে শনি। আর বৃহস্পতি কী করছে? বৃহস্পতির কাছে প্রকাশ আর বিলোপ এগুলো তার কাছে মায়া মাত্র। তার কাছে কিন্তু এই জ্ঞানের একটা সম্ভার আছে বৃহস্পতির কাছে। সে প্রকাশ আর বিলোপ
এটা কিন্তু তার কাছে মায়া মাত্র। অতএব কেতুর যদি সবচেয়ে বেশি কাউকে দরকার হয় মানে প্রকৃত সত্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য আধ্যাত্মিক পথে, তাহলে বৃহস্পতিকেই বেশি দরকার। কেতুকে যদি আমরা দেখি যে কখনো বৃহস্পতির সঙ্গে একটা সংযোগ তৈরি করেছে কেতু প্লাস বৃহস্পতি, সেই সংযোগটি হবে উত্তম সংযোগ তার আধ্যাত্মিক পথে এবং সঠিক মার্গে যাওয়ার জন্য। অনেক ব্যক্তিকে আমরা দেখি যে সেখানে কেতুর সঙ্গে একটা শনির একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং তার মধ্যে একটা গোঁড়ামি ভাব কাজ করছে এবং তার মধ্যে নিয়ম নীতি আচার আচরণ এগুলোকেই সে বেশি গুরুত্ব দিচ্ছে আধ্যাত্মিক পথে, এবং আচার সর্বস্ব হয়ে সে কিন্তু বসে আছে। তো এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে কেতু আর শনির একটা সংযোগ লক্ষ্য করা যায়, কারণ শনি বস্তুবাদী আর কেতু অন্তর্মুখী। তো এই কম্বিনেশানটা কিন্তু এই ধরনের গোঁড়ামির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সেখানে কিন্তু দেখা যেতে পারে যে সে আধ্যাত্মিক জগতে যুক্ত আছে কিন্তু তার লক্ষ্য পরিষ্কার নয়, সে কিন্তু দিকভ্রষ্ট, সে মানুষকে খুব ঠিক পথে পরিচালিত করার ক্ষমতা তার নেই। সে কিন্তু বাহ্যিক যে রূপ, চাকচিক্য, আচার আচরণ, বস্তুকেন্দ্রিক যে জগৎ তাতেই সে মেতে আছে। আর যখন দেখা যাবে কি যে কেতুর সঙ্গে বৃহস্পতির একটা সম্পর্ক হয়েছে এবং সেটা অবশ্যই দ্বাদশভাবে, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে মোক্ষের কারক গ্রহ প্রকৃত সত্য উদ্ঘাটন করতে করতে সত্যের দিকে সে এগিয়ে যাবে এবং এদের মধ্যে একটা জানার আগ্রহ থাকবে যে প্রকৃত সত্যটা কী, এবং এই যে মায়া থেকে বেরিয়ে আসার একটা তাদের মধ্যে প্রয়াস বা প্রচেষ্টা লক্ষ্য করা যাবে। কেতু বৃহস্পতির সংযোগ অবশ্যই চার্টে ভালো অবস্থায় থাকতে হবে দুজনকেই। তো এক্ষেত্রে কালপুরুষের রাশিচক্র অনুযায়ী যদি আমরা দেখি, সেখানেও কিন্তু আমরা দেখব কি কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আমরা জানি যে সেখানে 1 নম্বর ঘর হচ্ছে মেষকে ধরা হয়। তো সেক্ষেত্রে দ্বাদশ ঘর কিন্তু মীন রাশিতে পড়ছে, তার অধিপতি কিন্তু এখানে বৃহস্পতি। তো সেই হিসাবে কেতু কিন্তু বৃহস্পতি দ্বারাও প্রভাবিত কালপুরুষের রাশিচক্র অনুযায়ী। আচ্ছা, এবার আমরা চলে আসবো দ্বাদশভাবে কেতুর উপর যদি দেখা যায় যে শনি বৃহস্পতি এই দুটোরই প্রভাব পড়ছে। কেতুর উপর যদি আমরা দেখি যে সেখানে দ্বাদশভাবে শনি প্লাস বৃহস্পতি এই দুটি গ্রহের প্রভাবই আছে, তাহলে দেখা যায় জীবনে বাধা আসে এবং ঘুমের সমস্যাও হয় এবং চোখের সমস্যা বিভিন্ন কারণে ভুগতে থাকে। তাদের জীবনযাত্রার গতি প্রকৃতি কিন্তু বাধা পায়। এই যে শনির যে একটা গোঁড়ামি ভাব আছে এখানে এটা গুরুত্ব পেয়ে যায়। তার মধ্যে যে ভালো খারাপ বা সত্য মিথ্যা বা কোনটা প্রকৃত সত্য এগুলো বাছাই করার ক্ষমতা শনি দমিয়ে দেয়। তো সেক্ষেত্রে বৃহস্পতি থাকলেও কিন্তু যখন দেখা যায় যে শুধু বৃহস্পতির সঙ্গে কেতুর একটা সংযোগ তৈরি হয়েছে, কেতু প্লাস বৃহস্পতি, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, এবং সেটি দ্বাদশভাবে হলে তো আরও উত্তম। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে বা যদি দৃষ্টিও পড়ে, বৃহস্পতির দৃষ্টি কেতুর উপর পড়েছে, কেতু দ্বাদশভাবে অবস্থান করছে, তাহলে দেখা যায় যে জীবনে যত এগিয়ে যায় তত সে উন্নতির দিকে এগিয়ে যেতে থাকে, সাধনার সে সিদ্ধিপ্রাপ্ত হয় এবং অন্যান্য লোকের থেকে তাকে একটু আলাদা বলে মনে হয়। তার গুরুর প্রতি একটা শ্রদ্ধা থাকে, সেবাভাবও থাকে তার। তাহলে এগুলোর মধ্যে কোনো গোঁড়ামি নেই, এগুলো কিন্তু ভেতর থেকে আসছে এবং এগুলো আসছে। গুরুকে বিভিন্ন সময় চেক করতেই পারে, কিন্তু তার একটা গুরুর প্রতি একটা ভালো, তার একটা ভক্তি শ্রদ্ধা উচ্চ মার্গের উচ্চ অবস্থায় গিয়ে পৌঁছবে। তো এই কেতু বৃহস্পতির সংযোগে এই ধরনের জায়গাটা তৈরি হয়। কেতু যদি দ্বাদশ ঘরের কারক গ্রহ বলেও আমরা ধরি কেতুকে আমরা, কারণ কেতু মোক্ষের কারক গ্রহ এবং দ্বাদশ ভাবও কিন্তু মোক্ষের কারকতা দেয়। তো এখানে যখন আমরা দেখি যে দ্বাদশভাবেই দেখা গেল যে কেতু আর শনি অবস্থান করছে, তো সেক্ষেত্রে দেখা যায় কি যে যারা সংসারী ব্যক্তি তাদের পক্ষে কিন্তু এটি খারাপ। এটি যারা আধ্যাত্মিক জগতে থাকবে সেই দিকে ভালো, তবে এখানে বৃহস্পতির ছোঁয়া না থাকলে প্রকৃত আধ্যাত্মিক পথে যেতে কিন্তু তার বাধা পড়বে। এবার ঘটনা হচ্ছে কি, যেখানে সেক্সুয়াল যে লাইফ, আমি যদি সাংসারিক ব্যক্তিদের কথা ধরি, তার সেক্সুয়াল লাইফে একটা প্রবলেম হতে পারে কেতু আর শনি যদি সংযোগ দ্বাদশভাবে থাকে, কারণ ওটা তো একটা শয্যা সুখের ঘর, সেই জন্যই চোখের সমস্যার কারণে ভুগতে পারে। কেতু শনির সমস্যা থাকলে ভুল চিকিৎসা হতে পারে, আসল যে সমস্যা চোখের সেই সম্পর্কে অবহিত হতে গেল না, ডাক্তার ধরতে পারলো না, এরকম জায়গা হতে পারে। আত্মজ্ঞান যদি কেতু থাকে দ্বাদশ ঘরে, সেক্ষেত্রে তার আত্মজ্ঞানে সে জ্ঞানী হয়, তার মধ্যে একটা ইনস্টিটিউশন পাওয়ার বেশি থাকে, ভৌতিক জগৎ থেকে সে ডিট্যাচমেন্ট হয়ে যায়। যেটা বললাম যে সাংসারিক ব্যক্তিদের পক্ষে কেতু আর শনির যে যোগ, তো এটা অতটা ভালো নয়, কিন্তু আধ্যাত্মিক পথে যারা তাদের পক্ষে ভালো। আধ্যাত্মিক জ্ঞানের দিকে আগ্রহ বেশি থাকবে এবং ম্যারেজ লাইফ কিন্তু এখানে স্যাটিসফ্যাকশনের অভাব লক্ষ্য করা যাবে
আরেকটা কথা আমাদের দেখতে হবে কি, যে দ্বাদশ ঘরে যদি আমাদের দেখা যায় যে সেখানে কেতু আছে এবং সেখানে যদি দেখা যায় যে লগ্ন এবং চন্দ্র তারা যদি দুর্বল হয়, তাহলে সে মানসিক হতাশার দিকে চলে যায়, অবসাদ এসে তাকে গ্রাস করতে পারে। তাহলে তাকে কিন্তু মানসিক দিকে সে কিন্তু খুবই ভেঙে পড়বে। আচ্ছা, এছাড়াও কিন্তু কেতু যদি দ্বাদশে থাকে, সেখানে আমরা আরও কিছু জিনিস, আমরা লগ্ন সাপেক্ষে দ্বাদশে যদি কেতু থাকে, সেক্ষেত্রে আমরা অজ্ঞতা, অক্ষমতা, কর্মবিমুখতা, উন্নতির অন্তরায় এগুলো ঘটতে পারে। নানা রকম অদ্ভুত এবং অস্বাভাবিক ঘটনা তার অবনতি এবং দুর্দশার কারণ হতে পারে। ঠিক আছে, যারা হচ্ছে অধস্থন কর্মচারী বা ভৃত্যদের শত্রুতা, বিশ্বাসঘাতকতা, জাতকের ক্ষতি হতে পারে যদি দেখা যায় লগ্নের দ্বাদশে কেতু আছে। জীবনের কোনো না কোনো সময় তাকে একটা দুর্গম প্রদেশে সম্পূর্ণ নির্জনাবাসে যেতে হতে পারে, দুরারোগ্য কোনো ব্যাধি বা দুর্ঘটনার মুখোমুখি হতে পারে। কেতু যদি পীড়িত হয়, কেতু যদি দ্বাদশভাবে থেকে যদি কেতুকে আমরা পীড়িত অবস্থায় দেখি, তাহলে দেখা যায় কি যে সে জড়পিণ্ডের মতো সংসারে কাটায়, আঘাত বা দুর্ঘটনায় তার অঙ্গহানি হতে পারে। তাহলে যদি কেতু পীড়িত অবস্থায় থাকে দ্বাদশভাবে, তবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আরও অন্যান্য জিনিস দেখার প্রয়োজন আছে। শত্রুর পীড়া, সে দারিদ্রতা এবং দুঃখ অবশ্যম্ভাবী, তার কারাবাসেরও একটা আশঙ্কা থাকতে পারে। আচ্ছা, যদি দেখা যায় যে দ্বাদশে কেতু ভালো অবস্থায় আছে, তখন আধ্যাত্মিক উন্নতির যোগ থাকে। রবি, চন্দ্র, বৃহস্পতি অথবা বরুণের দ্বারা অনুগৃহীত হলে জাতক কিন্তু দেখা যায় কি যে জীবন থেকে মুক্তি লাভের একটা তার অবস্থা তৈরি হতে পারে। অপ্রত্যাশিতভাবে অসাধারণ সম্মান, যশ, প্রতিষ্ঠা পায় সে, এবং জাতক অপ্রত্যাশিতভাবে গুপ্ত বা দৈব ধনও লাভ করতে পারে যদি দেখা যায় দ্বাদশে কেতু অনুগৃহীত অবস্থায় আছে, বিশেষত রবি, চন্দ্র এবং বৃহস্পতির দ্বারা। কেতু বৃহস্পতির সংযোগ এবং সেখানে চন্দ্র চলে আসলে মন মানসিকতাও তাকে সেই দিকে নিয়ে যাচ্ছে। রবি সেখানে মানুষ যশের কথা বলছে। তো এটা একটা উত্তম যোগ, লগ্নের দ্বাদশে কেতু এবং সেখানে বৃহস্পতির সংযোগ, চন্দ্র আসছে, রবি আসছে, সেই সংযোগের ক্ষেত্রে অনুকূল অবস্থা তৈরি করবে এবং তাকে একটা দৈব ধন প্রাপ্তির দিকে নিয়ে যেতে পারে, বা তার ক্ষেত্রে কিন্তু মুক্তির স্বর্গরাজ্যে তাকে পৌঁছে দিতে পারে। কোনটা হবে না হবে অন্যান্য অবস্থা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। আজ এই পর্যন্তই থাক। ভবিষ্যতে আমরা আবার পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।